অনার্স ভর্তির ক্ষেত্রে বর্তমানে তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া আমি অমুক সাবজেক্টে চান্স পাবো কিনা। সাপোজ ধরে নাও এইটা হচ্ছে তোমার চয়েস লিস্ট, এবং তোমাকে কলেজ কিভাবে নির্বাচন করবে এই পয়েন্ট অনেকে বোঝো না। আমি তোমাকে একটু বুঝিয়ে দেবো আজকে এই ভিডিও থেকে। আশা করা যায় যে তুমি সামনে তোমার যতগুলা মানে পর্যায় রয়েছে, যেমন প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, রিলিজ স্লিপ, সব জায়গায় এইটাই ফলো করা হবে। মেধাক্রম নির্ণয় করে তোমাদেরকে নির্বাচন মূলত করা হবে। তোমরা সব আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবা। তোমাদের ভর্তি জার্নিটা আমরা সহজ করার সর্বোচ্চ চেষ্টা করব। এবার আমরা একটা কথা বলি যে চয়েস লিস্টে কিভাবে তোমাদের দেখো, এখানে এক্স্যাক্টলি আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তুমি কত পেয়েছো পরীক্ষায়। টোটাল 200 মার্কের যে পরীক্ষাটা হয়, ধরো না 200 নম্বরের মধ্যে তুমি 100 নম্বরে, তোমরা বোঝো যে 100 নম্বর যাবে তোমার হচ্ছে যে এসএসসি থেকে 100, আর এক্সাম যে দিয়েছো এসএসসি থেকে 100, আর এক্সাম দিয়ে দিয়েছো সেখান থেকে 100। এই টোটাল যে 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে তোমার টোটাল মার্ক হয়েছে ধরে নাও যে 140। এই নাম্বারটা কিন্তু শিক্ষকরা দেখতে পারে, এবং তিনি দেখতে পারবেন যে তোমার মেরিট স্কোর কত এবং তোমার টেস্ট স্কোর কত, সেটাও তিনি দেখতে পারবেন যে তুমি এখানে টোটাল পাইছো 100-তে কত পাইছো, আর এই 100-তে তুমি কত পাইছো। সো টোটাল তারা এই যে 140 নাম্বারের উপর তোমাকে মূলত এই জিনিসটা তারা মূল্যায়ন করবেন। এখন এখানে প্রত্যেকটা কলেজের যে শিক্ষার্থীরা আবেদন করেছে তার উপর ডিপেন্ড করে তারা এগুলোকে নিয়ে থাকে। সাপোজ একটা কলেজে ধরো না যে আসন সংখ্যা আছে, ধরো না আমি খুবই সহজ করে বোঝানোর জন্য বলছি, আসন সংখ্যা আছে 100, এবং তাদের কলেজে আবেদন করেছে মোটামুটি ধরো না যে 500 জন। কতজন? 500। তখন তারা কি করবে বলো তো? 100 জনকে নেওয়ার ক্ষেত্রে 500 জন মানে 5 জনে একজন তারা নিবে, এবং তারা কি করবে? টপ 100 জনকে তো গ্রহণ করবে না, তাই না? সেরা 100 জন যাদের রেজাল্ট সবচেয়ে ভালো, সেই জায়গা থেকে তারা নেওয়া শুরু করবে। কিন্তু আবার কথা আছে, ধরে নাও যে এই যে 100 জন কিন্তু বাংলায় আসন সংখ্যা, আবার এই 100 আসন কিন্তু আবার ইংরেজিতেও আছে। আবার অনেকে দেখা যায় ইংরেজিতে আবেদন করেছে। সো একটু তোমাকে এখানে বুঝতে হবে যে তুমি যে কলেজকে আবেদন করো সেখানে তুমি এখানে আরো অনেক অ্যাপ্লাই করেছে, তো তাদের মধ্যে যে সেরা তাদেরকে ওই ডিপার্টমেন্টটা নিবে, এবং তারা এখানে দেখবে যে তুমি তাকে কত নম্বরে রেখেছো সেটাও তারা দেখবে। ধরো তুমি যাকে যদি 1 নম্বরে রাখো তাহলে তুমি অগ্রাধিকার বেশি পাবা, যদি 2 নম্বরে রাখো তাহলে তোমাকে দেখবে যে তারা আরো 1 নম্বরে তোমার থেকেও বেটার স্টুডেন্ট তারা পায় কিনা। যখন তারা দেখবে যে 1 নম্বর থেকে বেটার স্টুডেন্ট পাচ্ছে না, তখন তারা 2 নম্বরে যাবে। এবং কি করবে একটু খেয়াল করে দেখো, যখন একজন টিচারের কাছে এই যে 140 নাম্বারটা যাবে, তখন প্রথমে যাবে এটা বাংলা ডিপার্টমেন্টের কাছে, বা বাংলায় যারা এটা নিয়ে কাজ করবেন তাদের কাছে। তো বাংলায় যে তারা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রাখছে যে এত হইলে আমরা স্টুডেন্ট নিব, সেই অনুযায়ী তারা তোমাকে দেখবে। ধরো তোমাকে তারা কোনো কারণে এই বাংলা ডিপার্টমেন্ট তারা তোমাকে নিল না, তাহলে তুমি চলে যাবে কোথায়? দ্বিতীয়তে ইংরেজি ডিপার্টমেন্টের কাছে। ইংরেজি ডিপার্টমেন্টে দেখলো যে তুমি তোমার থেকে ভালো স্টুডেন্ট তারা অলরেডি পেয়ে গেছে বা পাবে, তাই তারা কি করলো? তোমাকে ছেড়ে দিল। তখন তুমি যাবে তৃতীয়টার কাছে, রাষ্ট্রবিজ্ঞানের কাছে। ঠিক এইরকম ভাবে তুমি পুরো সার্কেলটা ঘুরবা। সার্কেল ঘোরা শেষে তুমি যদি কোনো কলেজই না পাও, দেন তোমাকে দেখাবে তুমি কোনো কলেজ পাও নাই। ওকে। আর যদি কোনো কারণে তুমি ধরো না যে এই যে 3 নম্বর রাষ্ট্রবিজ্ঞান তোমাকে নিয়ে নিছে, তাহলে এই যে নিচের যে কলেজটা আমরা দেখলাম, এই নিচের এইদের কাছে যাবে না, এইখানে ক্লোজ হয়ে যাবে এবং এখানে তুমি ভর্তি হয়ে যাবা। ওকে। এবং তুমি নিচে কোনো কলেজের কাছে, তোমার নিচে কোনো সাবজেক্টের কাছে তোমার আবেদনটা যাবেই না, কারণ তুমি 3 নম্বরে রেখেছো রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিছে। এই যে অগ্রাধিকার লিস্ট, এটা কিন্তু তুমি সাজিয়েছো, আমি না। এই যে চয়েস লিস্টটা তুমি যাকে 1 নম্বরে রেখেছো, 2 নম্বরে রেখেছো, 3 নম্বরে রেখেছো, সেভাবে তোমাকে নিবে। তোমাকে তার সাথে যখন তুমি এইখানে তোমাকে নিল তারা, কোনো কারণে তুমি নিলে এবং তুমি যদি ভর্তি হয়ে যাও এখানে, তাহলে তুমি চাইলে মাইগ্রেশন অন করতে পারবা। এই মাইগ্রেশনটা আবার কাজ করবে উপরের 2টা কলেজের জন্য। মাইগ্রেশন সবসময়ের জন্য উপরের দিকে যায়, ঠিক আছে, মানে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে। কারণ তোমার টার্গেট ছিল বাংলা বা ইংরেজিতে পড়ার, কোনো কারণে বাংলা ইংরেজি তোমাকে নেয় না, তুমি রাষ্ট্রবিজ্ঞানও পড়তে চাও, যদি বাংলা ইংরেজি আসে তাহলে তোমার জন্য ভালো। তখন তুমি কি করলা? বাংলা ইংরেজির জন্য মাইগ্রেশনটা অন করে দিলা, এবং উপরের 2টার জন্য মাইগ্রেশন অন হয়ে যাবে। তারা আবার দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে দেখবে যে তারা নিতে পারে, কিন্তু যদি বাংলা নিয়ে নেয় তখন তুমি আর রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি থাকবে না। তখন তুমি চলে যাবে কোথায়? আবার তখন তুমি বাংলায় চলে যাবে, বাংলার স্টুডেন্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি তাই বাংলায় ক্লাস করবা। এই আজকে তুমি ক্লাস করতেছো, রেজাল্ট দেখছে, রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস করতেছো, দেশে রেজাল্ট দিচ্ছে, তুমি বাংলা চান্স পেয়ে গেছো, তুমি সরাসরি বাংলায় ক্লাসে চলে যাও, কারণ এখন থেকে তোমার ফিউচার বাংলাতে। এভাবে হচ্ছে মাইগ্রেশনের খেলাটা খেলে। আর এই একইভাবে যদি আমি একটু বুঝিয়ে বলি, এই একইভাবে তোমাদের যে বাকি যে বিষয়গুলো রয়েছে, মানে রিলিজ স্লিপের ক্ষেত্রেও, দ্বিতীয় মেরিট লিস্টও তুমি তো চান্স পাইলে না, দ্বিতীয় মেরিট লিস্ট আবার সেম একইভাবে দেখবে। আবার রিলিজ স্লিপে তুমি যেভাবে অ্যাপ্লাই করবে, যে সাবজেক্ট চয়েসটা সাজাবা, সেই অনুযায়ী তারা একইভাবে দিবে।
আবার একটা প্রশ্ন অনেকে করে, আমি ভাই যে সাবজেক্টগুলো ধরেন আমি বাংলাকে রেখেছি 1 নম্বরে, 2 নম্বর ইংরেজিকে, আমি এগুলো তো আবেদনের সময় রেখেছি, আমি কি রিলিজ স্লিপও আবার রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই রাখতে পারবা। তোমার কোনো বাধ্যবাধকতা নাই, তুমি তোমার ইচ্ছা মতো রাখতে পারবা। যে কলেজে অলরেডি আবেদন করেছো সেই কলেজে আবারও চাইলে রাখতে পারবা, যদি সেখানে আসন সংখ্যা ফাঁকা থাকে। এখানে কোনো প্রকার বাধ্যতামূলক কোনো কিছু করে না যে এটা পারবা এটা পারবে না, এমন কিছু না। ওইখানে তোমাকে আবার ফ্রি করে দিবে, তুমি চাইলে তোমার মন খুশি যা ইচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারবা। তো আশা করি তোমরা বুঝেছো কলেজ লিস্টে তোমাকে, চয়েস লিস্টে কিভাবে কলেজগুলো তোমাকে দেখবে, এখানে অগ্রাধিকার ভিত্তি দেবে। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে তুমি যে কলেজে আবেদন করছো সেখানে যদি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন কলেজগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু সময় নেয়, দ্বিতীয় মেরিট লিস্টে অনেকে চূড়ান্ত করে। সেই জায়গায় আপসেট হবে না যদি প্রথম মেরিট লিস্টে তোমার রেজাল্টটা না আসে। আর এই জায়গায় যদি এই যে 140 নাম্বার, এটা কিন্তু রিলিজ স্লিপও তোমাদের কাজে দিবে। তুমি যে রেজাল্টটা পাইছো ওইটা কিন্তু রিলিজ স্লিপ অনুযায়ী ওইভাবেই টিচার দেখবে। তুমি এই যে 140, এটা কিন্তু রিলিজ স্লিপে আবেদনের ক্ষেত্রে 140 নিয়ে তুমি আবেদন করবা। তারা দেখবে যে তুমি তুমি ওই কলেজে চান্স পাওয়ার যোগ্য কিনা, পাইলে তোমাকে নিয়ে নিবে তারা। এবং অগ্রাধিকার ভিত্তিতে এবং রিলিজ স্লিপে কোনো প্রকার মাইগ্রেশন অন হয় না। মাইগ্রেশন অনলি প্রথম মেরিট লিস্টের জন্য। দ্বিতীয় মেরিট লিস্টে কোটায়, দ্বিতীয় মেরিট লিস্ট মেবি কোটার ক্ষেত্রে থাকে, বাট এছাড়া এই যে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট শেষ হয়ে যাবে, তারপর আর মাইগ্রেশনের কোনো খেলা নেই। ওকে, রিলিজ স্লিপে কোনো মাইগ্রেশন কাজ করবে না, এটা তোমরা জেনে রাখো। কারণ রিলিজ স্লিপের পুরো ব্যাপারটা কলেজ ভিত্তিক আলাদা আলাদা। ওকে, এখানে প্রায় 5টা কলেজে অ্যাপ্লাই করতে হয়। অন্যদিকে মানে প্রথম যে মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু একই কলেজের সাবজেক্ট এদিক ওদিক হইতে পারে। আশা করি পুরো পয়েন্টে বুঝতে পারছি। আজকে কিন্তু ভিডিও আমরা এখানে শেষ করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।